এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করা হবে, এই প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই শুরু করা যাক। প্রথম থেকে দেখতে থাকো। 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, প্রত্যেকটির মান 1 করে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোরিওলিস বলের মান সর্বাধিক হয় মেরু অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমে। পরের প্রশ্ন দেখো, চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে সিরোস্ট্রাটাস মেঘ। পরের প্রশ্ন দেখো, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরোকিউমুলাস মেঘ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র। পরের প্রশ্ন দেখো, বিশ্বের রবার রাজধানী বলে আক্রনকে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম আন্দিজ। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম আমাজন অববাহিকা। পরের প্রশ্ন, বায়ু প্রবাহ প্রধানত নির্ভর করে বায়ুর চাপের ওপর। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম আটলান্টা। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি হল সাভানা তৃণভূমি। এবার 2 নম্বর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, প্রতীপ ঘূর্ণবাদ থাকে উচ্চচাপে। 2 নম্বর প্রশ্ন দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে টাইফুন নামে পরিচিত। পরের প্রশ্ন, পৃথিবীর কসাইখানা বলে শিকাগোকে। পরের প্রশ্ন দেখো, কুইটো শহরকে চির বসন্তের শহর বলা হয়। পরের প্রশ্ন, সমবর্ষণ রেখা মানচিত্র পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত। পরের প্রশ্ন দেখো, ময়দা শিল্পের খাতে নাম শহর বাফেলো। পরের প্রশ্ন 3 নম্বর দাগে দেখো, এক কথায় উত্তর দাও যে কোনো 5টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন। পরের প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? পেহুরি তৃণভূমিকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর উচ্চচাপ বলয়ের সংখ্যা কত? 4টে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডারকে কি বলা হয়? পম্পা অঞ্চল। পরের প্রশ্ন দেখো, ভারতে প্রবাহিত 2টি স্থানীয় বায়ুর নাম কি? লু আর আধি। পরের প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয়। পরের প্রশ্ন কি? 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি অনধিক 30টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন কি? কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? প্রথম দেখো, নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত উষ্ণ ও আর্দ্র বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকায় বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। এই শীতল ও ভারী বায়ুর পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় ও মকরীয় অঞ্চলের উপর থেকে বায়ুস্রোত রূপে নিচে নেমে আসে, ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। কিন্তু এই উচ্চচাপ বলয় ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রভাবিত না হওয়ায় বায়বীয় গোলযোগ দেখা যায় না। অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্ত বলয় বলে। পরের প্রশ্ন দেখো, মৃত্যু উপত্যকা কাকে বলে? উত্তর দেখো, মৃত্যু উপত্যকার পশ্চিম পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়া দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত।
পরের প্রশ্ন দেখো, ম্যাকারেল আকাশ কি? পেজা তুলার মতো সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে, তাই একে ম্যাকারেল আকাশ বলা হয়। পরের প্রশ্ন দেখো, কুইটোকোকে চির বসন্তের দেশ বলা হয় কেন? উত্তর দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী ইকুয়েডর এর রাজধানী হলো কুইটো। কুইটো শহরের উপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে, সেজন্য এখানে সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এখানে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু থাকার কথা, কিন্তু কুইটো শহরটি সমুদ্র সমতল থেকে প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থান করায় উচ্চতা বৃদ্ধির কারণে উষ্ণতা হ্রাস পায়। এখানে প্রত্যাশিত উষ্ণতা সারা বছর অপেক্ষাকৃত কম থাকে। আবহাওয়া সর্বদা বসন্তকালের মতো মনোরম, আরামদায়ক, নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে, তাই একে চির বসন্তের দেশ বলা হয়। পরের প্রশ্ন দেখো, গর্জন চল্লিশা টিকা। উত্তর দেখো, দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর সশব্দে প্রভাবিত উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। সৃষ্টির কারণ, দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের পর স্থলভাগে বিশেষ থাকে না, ফলে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির উপর দিয়ে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রভাবিত হওয়ার সময় বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। বিশেষ করে 40 ডিগ্রি অক্ষাংশের কাছে এই বায়ুটি সারা বছর প্রবল বেগে প্রবাহিত হয়। পরের প্রশ্ন দেখো, শিকাগোকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। পশুগুলি নিকটবর্তী পেহরি অঞ্চল ও ভুট্টা ক্ষেত্র চড়ে বেড়ায় এবং তারপর হুষ্টপুষ্ট হলে সেগুলিকে শিকাগোর কসাইখানাতে নিয়ে যাওয়া হয়। শিকাগোর কসাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করে মাংস সংরক্ষণ করে কৌটোজাত করা হয়। এই মাংস দেশে রপ্তানির চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। প্রতিদিন এত বেশি পশু হত্যা পৃথিবীর আর কোথাও হয় না, তাই শিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হয়। পরের প্রশ্ন দেখো, চাঁদোয়া বলতে কী বোঝায়? উত্তর দেখো, সেলভা অরণ্যে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালা গলিতে এত ঘেঁষাঘাষি করে অবস্থান করে যে উপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি করে। এই স্তর ভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না, তাই এই স্তরটিকে চাঁদোয়া বলা হয়। এবার 6 নম্বর দাগে দেখো, নিচের প্রশ্নগুলি অনধিক 50টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টে, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন কি, বাণিজ্য বায়ু কাকে বলে ও কোরিওলিস বল কি? উত্তর দেখো, আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থ পথ। প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট প্রবাহ পথ অনুসরণ করে চলাচল করতে বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। ভূপৃষ্ঠ সমান্তরাল ও অনুভূমিকভাবে প্রভাবিত বায়ু পৃথিবীর আবর্তন গতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি পদার্থবিদ কোরিওলিস পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট দিক বিক্ষেপ শক্তিকে বা বলকে চিহ্নিত করেন। এই শক্তির প্রভাবে স্বচ্ছন্দে গতিশীল বস্তু যেমন বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতির উত্তর গোলার্ধে ডান দিক এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রভাবিত হয়। সেজন্য তার নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল বলা হয়। পরের প্রশ্ন দেখো, বাষ্পভুবন কাকে বলে ও ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? উত্তর দেখো, জলের বাষ্প পরিণত হওয়ায় প্রক্রিয়াকে বাষ্পভুবন বলে। সূর্যতাপের ভূপৃষ্ঠের জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে বাষ্পভুবন ঘটে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে 5 কিমি থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাদের চক্ষু বলে। ঘূর্ণবাদের চক্ষুর বায়ু গতিশীল ও শান্ত নিম্নচাপ কেন্দ্ররূপে বিরাজ করে। এখানকার আকাশ মেঘমুক্ত ও বৃষ্টিহীন শান্ত পরিবেশ থাকে। টর্নেডোতে ঘূর্ণবাদের চক্ষু স্পষ্ট বোঝা যায়। ঘূর্ণবাদের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। পরের প্রশ্ন দেখো, কানাডিয়ান শিল্ড অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর দেখো, শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চল শীতকাল শীতল ও তুষারপাত হয় এবং গ্রীষ্মকালে উষ্ণতা 24 ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক বৃষ্টিপাত 30 থেকে 180 সেমি। কিন্তু শিল্ড অঞ্চলের উত্তরাংশ অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। সেখানে প্রায় 7 মাসে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালীন উষ্ণতা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস এবং ওই অঞ্চলটিতে তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী এবং গড় উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাত খুব কম হয়, বার্ষিক বৃষ্টিপাত মাত্র 40 সেমির কম। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। পরের প্রশ্ন দেখো, সেলভা অরণ্যকে গোধূলি অঞ্চল বলা হয় কেন? উত্তর দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের উত্তর প্রান্ত দিয়ে আমাজন নদী ও তার অসংখ্য উপনদী প্রভাবিত হয়েছে। নিরক্ষরেখার উভয় পাশে আমাজন অববাহিকার অত্যাধিক উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাতের জন্য সৃষ্টি অতীত ঘন গভীর চিরহরিৎ বা চিরসবুজ বনভূমিকে সেলভা বলে। বৃক্ষের চওড়া ও শক্তিপাতগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অরণ্যের ওপর অংশটি চাঁদোয়া সৃষ্টি করে। এছাড়া বনভূমি বৃক্ষের শাখা প্রশাখায় প্রচুর পরিমাণে পরজীবী লতানো আগাছায় পরিপূর্ণ থাকায় দিনের বেলাতেও সূর্যের আলো অরণ্যের অভ্যন্তরে ভালোভাবে প্রবেশ করতে পারে না। অরণ্য দিনের বেলায় গোধূলির মতো আলো আধারিতে অবস্থান বিরাজমান থাকায় বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন দেখো, হ্রদ অঞ্চলে পশুপালনে উন্নত কেন? 1 নম্বর কারণ হচ্ছে সহজলভ্য পশুখাদ্য। এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট উৎপাদিত হয় এবং ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ হয়। পশুখাদ্যের পর্যাপ্ত যোগান থাকায় এই অঞ্চলে পশুপালনে বিশেষ একটি শ্রেষ্ঠ অঞ্চল হিসাবে পরিগণিত হয়েছে। 2 নম্বর পয়েন্ট দেখো, বিস্তীর্ণ পশুচারণ ক্ষেত্র। বিস্তীর্ণ সমতল ক্ষেত্রে পশুবলি অবাধে বিচরণ করতে পারে। পরের প্রশ্ন দেখো, পয়েন্ট প্রয়োজনীয় জলের সরবরাহ। এখানে প্রয়োজনীয় জলের সরবরাহ হয়েছে। পরের পয়েন্ট পশুজাত দ্রব্যের সংরক্ষণ। শীতল জলবায়ুর জন্য দুধ, মাংস প্রভৃতি পচনশীল উপাদানের সংরক্ষণ এখানে সহজ হয়। গবাদি পশু প্রতিপালন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের খ্যাতির জন্য উইসকনসিন প্রদেশের উপর নাম ডেয়ারি রাজ্য এবং সর্বাধিক পশু মাংস উৎপাদনে সংরক্ষণের জন্য শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। পরের প্রশ্ন কি, সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদীর অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে 60% চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়। এখানে বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক ঝড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেমি। এই রকম আবহাওয়ার জন্য এখানে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে, যা সেলভা নামে পরিচিত। এই বনভূমিতে প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি দেখা যায়। এই বিপুল পরিমাণ উদ্ভিদ সারা পৃথিবীর প্রায় 20% অক্সিজেনের যোগান দেয়। এই কারণে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন দেখো, শীতকালীন মৌসুমবায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর দেখো, শীতকালে ভারতীয় উপমহাদেশে বিস্তীর্ণ অঞ্চলে সূর্যকিরণ তির্যকভাবে পড়ে এবং এই সময় দিনের তুলনায় রাতের দৈর্ঘ্য বেশি, তাই উষ্ণতা কম থাকে এবং দীর্ঘ রাত তাপ বিকিরণ ভূপৃষ্ঠের শীতল হয়ে পড়ে এবং সেখানে উচ্চতাপ তৈরি হয়। ফলে শীতকালে ভারতীয় স্থলভাগ থেকে শীতল বায়ু সমুদ্রের দিকে প্রভাবিত হয় এবং এটি শীতকালীন মৌসুমী বায়ু নামে পরিচিত। এই বায়ু স্থলভাগের ওপর দিয়ে আসায় জলীয় বাষ্প অভাবে শুষ্ক থাকে, তাই শীতকালীন মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাব বৃষ্টি হয় না। পরের পয়েন্ট কি, কোরিওলিস বলের বৈশিষ্ট্য। 1 নম্বর, কোরিওলিস বল একটি দিক বিক্ষেপক বল বা প্রভাব। 2 নম্বর, এই বল স্বচ্ছন্দ গতিশীল বস্তু যে দিক থেকে প্রভাবিত হয় তার সঙ্গে সমকোণে কাজ করে। পরের পয়েন্ট, কোরিওলিস বলের দিকে বিক্ষেপ শক্তি নিরক্ষরেখার ওপর শূন্য, উভয় মেরু অঞ্চলের দিকে বিস্ফোরণের পরিমাণ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন কি, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। নিরক্ষীয় শান্ত বলয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বরাবর উষ্ণ হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রভাবিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্ত ভাব বিরাজ করে। এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চলাচলের সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, তাই নাবিকরা এই অঞ্চলের নাম দেয় ডোলড্রামস। পরের পয়েন্ট কি আছে, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। স্থলবায়ু থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রভাবিত হয় তাকে স্থলভাগ থেকে, আর সমুদ্র বা জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রভাবিত বায়ুকে বলা হয় সমুদ্রবায়ু। 2 নম্বর পয়েন্ট দেখো, রাতের বেলায় স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয় এবং উচ্চচাপ জলভাগ কমতা বিতরণ করে নিম্নচাপ সৃষ্টি হয়। স্থলভাগের উচ্চচাপ থেকে জলভাগের নিম্নচাপের দিকে স্থলবায়ু প্রভাবিত হয়। আর সমুদ্রবায়ু দেখো,
দিনের বেলায় সূর্যতাপ স্থলভাগ দ্রুত উষ্ণ হয়ে নিম্নচাপযুক্ত হয়, কিন্তু জলভাগ তেমন উষ্ণ না হলে জলভাগের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে সমুদ্রবায়ু প্রভাবিত হয়। এবার পরের প্রশ্ন কি, হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ। পয়েন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট আকরিক লোহার সহজলভ্যতা। 2 নম্বর পয়েন্ট দেখো কয়লা খনির সান্নিধ্য। 3 নম্বর পয়েন্ট জলের সুবিধা। 4 নম্বর পয়েন্ট দেখো সুলভ জলবিদ্যুৎ। 5 নম্বর দেখো উন্নত পরিবহন ব্যবস্থা। 6 নম্বর পয়েন্ট সহজলভ্য কাঁচামাল। 7 নম্বর পয়েন্ট সহজলভ্য শ্রমিক। ভালো করে পয়েন্টগুলি একবার দেখে নাও। এবার পরের প্রশ্ন কি, দক্ষিণ আমেরিকা জলবায়ুর বৈচিত্র্য কারণ আলোচনা করো। প্রথম থেকে শেষ অবধি আরেকবার ভিডিওটি ভালো করে দেখে নাও। আর যে প্রশ্নগুলি আলোচনা করা হলো এই প্রশ্নগুলি খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় যেসব প্রশ্ন ভূগোল থেকে আসবে এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখলে তোমাদের সুবিধা হবে। তাই ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে। ধন্যবাদ। প্রথম থেকে আরেকবার শেষ অবধি দেখে নাও আর প্রশ্নগুলি খাতায় লিখে রাখবে। পরবর্তী কোনো একটি নতুন ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।